শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 6টা। তো আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকে সকালটা শুরু করছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। আমি সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে এদিকে ব্রাশ হাতে নিয়ে চলে আসছি। তো এখন বাইরের এদিকে এসে দেখি যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঘরের ভিতর থেকে না বোঝা যাচ্ছিল না যে বৃষ্টি পড়ছে। তো সকাল সকাল বাড়িতে যাওয়ার কথা, তো সেজন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম। কেউ এখনো উঠেনি। ভাবলাম যে সকাল সকাল বাড়ি যাবো, তাড়াতাড়ি ব্রাশটা করে রেডি হই। তো এখন তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশ ভালো হলে বাড়ি চলে যাব। চলো সাথে থেকো। তো বোন এদিকে সকাল সকাল এই যে চা বানিয়ে নিয়ে আসছে। আর সোনুবাবু ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করেছে। ব্রাশ করার পর অনেকক্ষণ আমার সাথে একটু কথা টথা বললো। এখন এই যে আবার শুয়ে পড়েছে। বৃষ্টি পড়ছে, কি করবে এরকম ওয়েদারে? আরে যখন আমি ঘুম থেকে উঠছি তখন আকাশটা পরিষ্কার একটু ছিল। বাইরে গেলাম, টিপটিপ করে একটু মনে হয় সকালবেলা ভোরবেলা বৃষ্টি পড়ছিল, কিন্তু ভেজা ভেজা দেখলাম তো। তারপরে যখন আমি গেছি ছাদের উপর, তখন বৃষ্টি ছিল না। আবার ছাদের উপর যাওয়ার একটু পরে ব্রাশ ট্রাশ করে মুখ ধুলাম ওইখানেই, একটু পরে একদম আকাশটা অন্ধকার হয়ে গেল। তাড়াতাড়ি করে নিচে আসলাম, নিচে এসে বেলকনির দিকে বসলাম, একদম বৃষ্টি চলে আসলো। চলো চা খেয়ে নিই। ভাবছি যে সকাল সকাল বাড়ি যাব, এখন বৃষ্টি, আকাশটা যাই না ভালো হবে কি হবে না, তবু রেডি হয়ে থাকবো। আকাশ ভালো হলেই চলে যেতে হবে। গুড মর্নিং সবাইকে, চা খেলে চলে আসো। লাল চাই খাচ্ছি, দুধটা কালকে খেয়ে নিয়েছি। লাল চাই ভালো, কোনো ক্ষতি হয় না, গ্যাসের সমস্যা হয় না। তো এখানে কলা, ছাতু, চিনি, লবণ দিয়ে সাজিয়ে দিয়েছে আমার ছোট মেয়ের জন্য। আর আমি এখানে এই যে একটু সাজুগুজু করছি। এর পছন্দের খাবার খাচ্ছে, দেখো ছাতু। ছাতু খাচ্ছে, ছাতু খেতে পছন্দ করে। ছাতু, রুটি, চিড়া, দুধ চিড়া, দই চিড়া, এগুলা জিনিসও পছন্দ করে।
তো বন্ধুরা এখন বাজে 9:30। ভাবছিলাম 9টার সময় এখান থেকে বের হবো, তো আকাশটা খারাপ ছিল বলে রেডি হওয়া হয়নি। তো চা খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে। তাই বোন এবার রান্না বসিয়েছে, বলছি যে রান্না করতে লাগবে না, কালকে ঠান্ডা ভাত অল্প ছিল, তো এগুলো খেয়ে যাব। তো বলছে যে বৃষ্টিও পড়ছে, রান্নাটা তাহলে কমপ্লিট করে ও রান্না করছে এখন। তো রান্না প্রায় হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে আমরা এখন রেডি হব। তো চলো সাথে থেকো। রান্না মনে হয় হয়ে গেছে, হয়ে গেছে ভাজা। এই যে মেয়ে এদিকে রেডি হচ্ছে, আর বোনের রান্না কমপ্লিট হলো। এই যে ভেন্ডি আলুর তরকারি আর পাঁপড় ভাজা, ছোলা কচু ভাজা, আলু মাখা। বলেছিলাম চা খেয়ে যাব, এরপর ভাতও হয়ে গেল। বলেছিলাম আলু সিদ্ধ ভাত খেয়ে যাব, দেখো এখন তরকারিও রান্না করে ফেলেছে। আমাদের জন্য আবার বোনের বেশি বেশি এখন কাজ করতে লাগছে। সকাল উঠে রান্না বান্নার ঝামেলা। শোনো, এখানে দেখো কি করছো তুমি। এখানে কি শিখছো? কি শিখছো? গুরু মন্ত্র শিখছো? বলো তো, প্রথম থেকে বলো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তাস্मै গুরুয়ে নমঃ। গুড। পরমাত্মা বললে না? হ্যাঁ, পরমাত্মা যে একটা ছিল, পরম ব্রহ্মা। পরম ব্রহ্মাতে বললে তবু এই মাত্র এক দুবার শুনেই ওর হয়, বেশিক্ষণ শুনে নাই তো, এই যে এক দুবার ক্যাচ করে খুব তাড়াতাড়ি, কিন্তু নিয়ে বসাটা ওর হচ্ছে বড় ব্যাপার। মানে এখনই কিন্তু যে শুনলো, 2-3বার মনে হয় শুনলো, তাই মানে একটু ধীরে ধীরে বললো। আর কয়েকবার শুনলে একদম ইসে হয়ে যাবে না, শোনো তাড়াতাড়ি করে বলতে পারবে। মানে আমি আমি যেহেতু তাদের শিখি নাই, মানে ও এক দুবার মানে শুনে, ও 2-3বার শুনে ওর কমপ্লিট। আর তখন আমারও কমপ্লিট হয়নি। কত লাগছে? 12টা বোধহয় মাত্র আছে আর কি, 12টা না কি সূর্য প্রণামের মন্ত্র। কালকে দেখলাম যোগাতে ওগুলা শিখাচ্ছিল আর কি। গুরুদেব। শোনো, তুমি কোথায় বসবা? বসো তাড়াতাড়ি। বসো। এই যে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছে সবার জন্য ভাত। সকাল সকাল কত কিছু আয়োজন। আবার শুকনো মাছের ভাজা। না, তুমি বলছো না মোবাইল পাশ থেকে দেখতে হয় না। তো আমি একদম রেডি, প্রায় 10টা বাজে। আর খাও কি একটা নিলে হলো। তো বন্ধুরা, দেখতে দেখতে কিভাবে যে 3টা দিন কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। সারাক্ষণ দু বোনেই একসাথে এই ঘরের মধ্যেই অনেক রকমের কথাবার্তা গল্প। বোনেই রান্না করে, আমি তো শুধু বসে বসে খাই, আর কোনো কিছু কাজ নেই, শুধু মোবাইলে একটু কাজ করি। আর এই যে ও খবর দেখে, ওর সাথে একটু কথা বলি। আবার যেদিন সোনুর অ্যাবাকাস যোগা ছিল সেদিন নিয়ে যাওয়া হয়েছিল। বাচ্চারা সারাক্ষণ ঘরের ভিতরে, তবু যেন সময়টা কোন দিকে চলে গেল বুঝতে পারলাম না। তো এই 2 দিন কিন্তু বোনের মনটা সত্যিই একটু ভালো ছিল আমরা আসার পর। আজকে আমরা চলে যাব, আবার ওর মনটা খারাপ হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়লাম এখন, মানে সকাল সকাল ওর কথাটা ভাবতে গেলে ভীষণ খারাপ লাগে যে 2 দিনের জন্য আমাদেরকে নিয়ে এদিকে ব্যস্ত আছে, আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে,
এটা দিচ্ছে ওটা দিচ্ছে, এটা করে খাচ্ছে এইভাবে কিন্তু ও ব্যস্ততার মধ্যে ওর দিনটা কেটে গেল। কিন্তু এই যে আমরা চলে যাব না, আবার ও একা হয়ে পড়বে, আবার এই সারাক্ষণ খবর দেখবে কখন কি হলো, কি হচ্ছে না হচ্ছে, এগুলোই দেখবে, এগুলোই টেনশন করবে। হ্যাঁ, তোমরা যে এখন আকাশ পরিষ্কার করেছে, অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, ঘরের ভিতর থেকে বোঝা যাচ্ছে না, সাহস দিচ্ছ। বোনকে যেতে বলছি, ও নাকি এখন যাবে না, ওর দুঃখটা অনেকেই বুঝতে পারছি, বন্ধ ছিল তো। কিন্তু আমরা দূর থেকে যত ওকে সান্ত্বনা দিই না কেন, যত বলি না কেন, ওর মনটাকে ও স্ট্রং রাখার চেষ্টা করলেও আপনা থেকেই দুর্বল হয়ে পড়ে। এই যে আমরা বাড়ি চলে যাব, তারপর যখন এসে ঘরে ফিরবে জানি ওকে খারাপ লাগবে, কারণ আমি বুঝতে পারি, কিন্তু করার তো কিছু নেই, আমারও বাড়ি যেতেই হবে। যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই, বলো। ওকে বললাম চল 2 দিন গিয়ে থাকবি আমাদের বাড়িতে, তো ওর এই যে ষোড়শ এবার কাজ আর জোগাড় জন্য যেতে পারছে না। এখন 2-3 দিন আমাদের বাড়িতে যদি গিয়ে থাকতো, ওর মনটা ভালো থাকতো, টেনশনটা একটু কম হতো, এই আর কি। যতটুকু খারাপ লাগবে লাগবে, কিন্তু তবুও আর কি সবাই মিলে একসাথে কোলাহল করে থাকলে একটু মনটাকে অন্যদিকে ঘুরিয়ে কিছুক্ষণ রাখা যায়, কিছুক্ষণ সময়ের জন্য। তো এই যে দেখো বাড়ি চলে আসলাম, মেয়েরা বলছে কি নিয়ে আসছো আমাদের জন্য, তো আমি একটা নিয়ে আসছি জুস, আর এইখানে এই যে বিবান কিনে দিয়েছে ওকে একটা সাইকেলের মতো, সাইকেলের চাকার মধ্যে ওই গুটি গুটিগুলো ছিল, আর ওর মাসি আবার পপকর্নের প্যাকেট কিনে দিয়েছে কিছু। তো বাড়িতে এসে দেখি জামাইবাবু এদিকে কাজ শুরু করে দিয়েছে, আর দিদি জামাইবাবু আসছিল কালকে, তো দিদি এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছে, পিসি এদিকে রান্না বসাইছে। আসি গেল ভিডিও। আমি রান্না করতেছি মাছের মাথা দিয়ে পানি কুমড়োর ঘন্ট, মাছের ঝোল, আমের চাটনি, আর পরে দেখি কি রান্না করতে পারি। আর এইখানে দেখো আমাদের ঘরের মধ্যে একটা চুপা, তো হয়তো কোথাও কোনো বিষাক্ত কিছু খেয়ে আসছে, বেশি নড়াচড়া করছে না। আমি ভাবছি কি যে কিছু একটা দিয়ে ওকে ঘর থেকে বের করে দেই, মানে মার দিতে না মায়া লাগছে, এমনিতেই বেচারা এই যে নড়াচড়া কম করছে, তো মেয়ে যে বের করে দিল ঘর থেকে। বাবা বলছিল চুয়াটাকে মারতে, কিন্তু মেয়ে বলছে যে না মারতে পারবে না, ওকে নাকি মায়া লাগতেছে। বাবা বলছে যখন এই যে জামা কাপড়গুলো ভালো ভালো কেটে শেষ করে দেয় তখন মায়া লাগে না। তো যাই হোক, আমি দেখো এদিকে যে শাড়ি চেঞ্জ না করতেই চলে আসলাম এখন বালু টেকতে। আসলে এখনই নাকি এই মুহূর্তেই বালু লাগবে, আর আমি ভাবছিলাম যে স্নানটা করে নেই, এই জামা কাপড়গুলো মানে কাপড়গুলো সাপ দিয়ে ভিজিয়ে রাখবো, তো সেই জন্য আর চেঞ্জ করিনি। তো বলছে যে আগে বালুটা টেকে দাও, তো এই যে লেগে পড়লাম এখন কাজে। বালুগুলোতে এত পিঁপড়ে উঠছিল অনেকদিন ধরে, এই যে জমানো আছে ওইখানে পিঁপড়ের বাসা পড়েছে। তো অনেক সুখ করলাম বোনের বাড়িতে, কিন্তু বাড়িতে আসতে আসতে এই যে শুরু হয়ে গেল আমার রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া চলছে এদিকে। কখন কোন দিক থেকে কোন দিকে যেতে হবে তার ঠিক নেই। আবার ইটের মধ্যে নিচের ইটগুলোতে মাটি লেগে লেগেছিল, ওই ইটগুলো আবার ভালো করে একদম ঘষে ঘষে মাটিগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি, মানে একবার এদিকে ডাকছে ও, একবার ওইদিকে ডাকছে। আর দিদি এসে কিন্তু অনেকটাই ভালো হয়েছে, দিদি এদিকে মেয়ের সাথে রান্না বান্না করছে। এক রাঁধুনি স্নান করতে গেছে, আর আমি বালু টেকে দিয়ে এবার এই যে ইটগুলো এনে দিচ্ছি এদিকে পাশে, আর বাইরের ওইদিকে কিছু ইট ছিল ওগুলো নিয়ে আসছি। এখানে আবার এই যে লাকড়িগুলো ছিল গাছের মুড়ার, তো গাছের মুড়ার লাকড়িগুলো আবার এদিকে বাইরে ওইদিকে নিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ এই জায়গাটা ফাঁকা করতে লাগবে, তো সেজন্য এখান থেকে লাকড়িগুলো নিয়ে যাচ্ছি ওইদিকে। ভাবছিলাম এসে স্নান করব, শাড়ি পরেই এতক্ষণ করছিলাম, তো এবার এই যে অনেক কাজ আছে, তো সেজন্য এখন আর স্নান করবো না, এই কাজগুলো করছি।
যে এদিকে ইট গাচ্ছে। আর জামাইবাবু এইখানে এই যে মাপ জোক নিয়ে কোথায় কিভাবে ইটগুলো লাগাবে সেটাই করছে। ইটগুলো মানে সেট করে দিচ্ছে। আর হিয়ার বাবা যে সাইডে সাইডে মশলাগুলো যে দিতে হয় মশলাগুলো দিয়ে দিচ্ছে, মানে হেল্পারি কাজ করছে ও আর কি। ও তো মিস্ত্রির কাজটা করতে পারে না, আর মিস্ত্রি কাজটা শুধু মিস্ত্রিরাই করতে পারে বলো। ইয়ের বাবার তো মিস্ত্রি কাজ মানে এই যে রাজমিস্ত্রি কাজ তো করা অভ্যাস নেই, ও তো শুধু সবসময় মেঘলা সারিয়ে বানায়। তো এই কাজগুলো করতে পারে কিন্তু মিস্ত্রিদের মতো করে ভালোভাবে করতে পারে না। অবশ্য মাঝে মাঝে এই যে মিস্ত্রিদের সাথে ও হেল্পার হিসাবে কাজ করেছিল, অন্যের কাজও করেছিল। তো যে আমাদের বাড়িতে যখন কাজ করা হয় তখন একটা লেবার কম নিয়ে মানে নিজেরাই খাটা হয় আর কি। তো আমিও কিন্তু এখানে কাজ করছি, এই যে হাতে হাতে ইটগুলো নিয়ে যেতে হচ্ছে আমার, মানে একদম ইটগুলো তাদের হাতে তুলে দিচ্ছি যাতে বারবার করে ওদের এইখানে আসতে না হয়, তাহলে অনেকটা এগিয়ে যায় কাজটা। তো আমি এদিকে টুকিটাকি কাজ করি, আবার যখন তাদের ইট লাগে আবার গিয়ে ইট দিয়ে আসি। ইট দেওয়া হয়ে গেলে আবার এদিকে অন্য কাজ করি। তো যতটুকু ওইখানে ইট লাগছে দিয়ে আসলাম, এবার এখানে যে লাকড়িগুলো নিয়ে গিয়ে ওইদিকে রেখে দেবো, ওইদিকে শুকাবে আর এই জায়গাটা ফাঁকা করতে লাগবে। কারণ এখানে যখন মাটি খোঁড়ার কাজ হবে অনেকটা গর্ত খুঁড়তে হবে, তো তখন মাটিগুলো এই জায়গায় ফেলতে হবে। তো এবার দুপুরবেলার রান্না তো কমপ্লিট, খাওয়া দাওয়া চলছে এদিকে। তো এদিকে জামাইবাবু আর সুদীপের বাবা খাচ্ছে, আর এদিকে যে মা মেয়ে সবাই বসে পড়েছে। তো চলো কি কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা কিন্তু আমি আজকে এইভাবেই এখানেই শেষ করব। তো এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি, মনটাও ভালো ছিল না। তো চলো কালকে আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আমের চাটনি, মাছের ঝোল, চাল কুমড়ার তরকারি, কি বেগুন ভাজা, বেগুন ভাজা কাঁকরোল ভাজা, অনেক কিছু আইটেম বানিয়েছে। আর আমরা তো আত্মীয় মানুষ, এখন আমরা বসে বসে খাবো।